বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক নতুন ঢেউয়ের আবর্তে। কে জিতবে, কে হারবে, কোন মুখ উঠে আসবে জনতার মঞ্চে, এই জিজ্ঞাসা নিয়ে যখন জনমনে চাপা উত্তেজনা, ঠিক তখনই কয়েকটি বিশেষ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শেরপুর 1 আসন থেকে শুরু করে নাটোর, ফরিদপুর, ঝালকাঠি, মানিকগঞ্জ, সিলেট এবং ঢাকা পর্যন্ত বিস্তৃত এই আলোচনার কেন্দ্রে জামায়াতে ইসলামের প্রার্থীরা এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যার সাথে সাথে জড়িয়ে আছে বিএনপির নারী প্রার্থীদের ঘিরে তৈরি হওয়া অপ্রত্যাশিত টানাপোড়েন। এজন্য এক মহাকাব্যিক লড়াইয়ের প্রস্তুতি, যেখানে শুধুমাত্র ভোট নয় বরং আদর্শ, ইতিহাস আর ব্যক্তিগত কারিশমার মুখোমুখি দাঁড়িয়েছে। শেরপুর 1 আসনে জামায়াতে ইসলামের চূড়ান্ত মনোনয়নের পর থেকেই এক অভূতপূর্ব দৃশ্যের অবতরণ হচ্ছে। প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যেন আদা জল খেয়ে নেমেছেন তার নির্বাচনী মাঠে। তার চোখ মুখে এখন কেবলই এক অদম্য জেদ। এলাকা জুড়ে তার এই অক্লান্ত পরিশ্রম আর মানুষের সাথে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা তাকে ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় করে তুলেছে। শেরপুরের এই মাটি এক সময় শহীদ কামরুজ্জামানের পদধূলিতে ধন্য ছিল, যিনি ছিলেন জামায়াতে ইসলামের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল। সেই কিংবদন্তি নেতার স্মৃতি আর তার দেখানো পথ আছে যেন গুরুদায়িত্ব হয়ে চেপে বসেছে হাফেজ রাশেদের কাঁধে। মিরগঞ্জ থেকে ভাতশালা, থানাঘাট থেকে বটতলা, প্রতিটি জনপদে রাশেদ ছুটছেন ঘোড়ার গতিতে। তার প্রতিটি পদক্ষেপ যেন ডু অর ডাই মন্ত্রের প্রতিধ্বনি। জয় ছাড়া ফিরে আসার আর কোনো পথ নেই তার। রাজনৈতিক জীবনের সুদীর্ঘ পথ চলায় রাশেদের বহু ঝড়ঝাপটা সামলিয়েছেন। আওয়ামী লীগের দুঃসময়ের কঠিনতম দিনগুলোতে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। 5 আগস্টের আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গুম ঢাকার রাজপথের তিক্ত অভিজ্ঞতা, মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প, এই সব কিছুই তার আজ পাথেয়। শেরপুরের প্রতিটি গ্রামে তিনি মানুষের সাথে মিশে গেছেন, হাসছেন প্রাণ খুলে, আর এই সরল হাসিতেই তিনি যেন জয় করে নিচ্ছেন আপামার জনসাধারণের মন। মানুষ তাকে আপন করে নিচ্ছে, অকুণ্ঠ চিত্রে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এই গল্পের মাঝে আসছে আরও এক অপ্রত্যাশিত মোড়। যখন দাঁড়িপাল্লার জোয়ার আর রাশিদুল ইসলামের নিরলস পরিশ্রমের যুগলবন্দিতে জামায়াতের নির্বাচনী মাঠ জমজমাট হয়ে উঠছে, ঠিক তখনই তাতে কিছু ছেদ ঘটাতে আবির্ভূত হয়েছে বিএনপি। তাদের প্রার্থী ডক্টর সালসাবিলা জেবরিন প্রিয়াঙ্কা এলাকার এক সময়ের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী হজরত আলীর সুযোগ্য কন্যা। 2018 সালের নির্বাচনেও তিনি ধানের শীর্ষের প্রার্থী হয়েছিলেন। সেবার তার বয়স ছিল মাত্র 25 বছর 6 মাস। আনোয়ার খান মডার্ন মেডিকেলের প্রভাষক হিসেবে পরিচিতি লাভ করে তিনি সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট হিসেবে এবারও শুরু করেছেন নতুন জল্পনার। নেটিজেনদের মন্তব্য, প্রিয়াঙ্কার ব্যক্তিগতভাবে তিনি অনেক ভদ্র এবং শান্ত স্বভাবের। এলাকার বিএনপির দলীয় নেতাকর্মীদের আচরণ বেশ উগ্র। ইতিমধ্যে বেশ কয়েকবার জামায়াতের প্রার্থীদের পোস্টার ছেঁড়া হয়েছে, হামলার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি এলাকার সাধারণ ব্যবসায়ী, কৃষক, শ্রমিকরাও যুবক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ওপর পরিত্যক্ত এবং বিরক্ত। এই পরিস্থিতি প্রিয়াঙ্কার ব্যক্তিগত ভালো ইমেজকে ভোটের বক্সে কতটা কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েছে। সারা দেশের মানুষ যেন বিএনপির অত্যাচার থেকে মুক্তি চাইছে, এমনটাই বলছেন এলাকাবাসী। এই প্রেক্ষাপটে ইতিবাচক ফলাফল ঘরে তুলে আনার সম্ভাবনা দেখা দিয়েছে রাশেদের। তবে এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক উত্তেজনার মাঝে এক ভিন্ন চিত্র এঁকেছেন রাশেদ। বিএনপির নেতাকর্মীদের হামলার পোস্টার ছেঁড়ার মতো নেতিবাচক ঘটনার বিপরীতে প্রিয়াঙ্কার নমিনেশন পাওয়ার পরপরই তিনি এক অনন্য উদারতার পরিচয় দিয়েছেন। ফেসবুকের এক দীর্ঘ স্ট্যাটাসে রাশেদ লিখেছেন, শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী ডক্টর সালসাবিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি। বর্ষিয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী শ্রদ্ধেয় হজরত আলীর কন্যা ছোট বোন প্রিয়াঙ্কা 2018 সালের এক কঠিন সময়ে ধানের শীর্ষের প্রার্থী হয়েছিলেন। নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল ফ্যাসিস্ট গুন্ডা দলের হাতে। এই কথাগুলো যেন রাজনৈতিক রেষারেষির ঊর্ধ্বে উঠে এক মানবিক সুর বেজে উঠেছে। তিনি আরও স্মরণ করিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল, শেরপুরের গণমাধ্যমের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামান দাঁড়িপাল্লার প্রতীকে আমরা একসাথে নির্বাচন করেছি। অনেক স্মৃতি দুদলের রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন বাংলাদেশ, নতুন ধারার রাজনীতির ময়দানে আজ আমরা প্রতিযোগী। এমনটা হয়তো ভাববেন অনেকেই, কিন্তু আমি ভাবি অন্য অ্যাঙ্গেল থেকে। আমরা অবহেলিত শেরপুর গড়ার জন্য প্রতিযোগিতা করছি। জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন, মানে অন্যজন বাতিল এমন নয়, বরং প্রত্যেকের থিঙ্কিং কাজে লাগাবেন এই জনপদের মানুষের জন্য। দিন শেষে প্রিয় ছোট বোন প্রিয়াঙ্কা, আমরা কিংবা XYZ কারো বিজয়ে কিছুই নেই। আমরা সবাই জনগণের বিজয়ের জন্য প্রত্যয়ী।
ক্ষণিকের দুনিয়ায় মানুষকে ভালো রাখার দায়িত্বের আমানত রক্ষায় নিজেদের থাকতে পারছি, এটাই বড় তৃপ্তি। এক্ষেত্রে আমাদের দল জামায়াত ইসলামের জনশক্তি, সহযোগী শুভাকাঙ্ক্ষী সবার প্রতি অনুরোধ, সতর্ক সম্মানের সহিত চলব আমরা। আমাদের কোনো কথা কাজে যেন রাজনৈতিক ময়দানে থাকা ব্যক্তিবর্গ অসম্মানিত না হয়। আমাদের পজিটিভ আচরণে আমাদের সম্মানিত করবে ইনশাআল্লাহ। এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছে রাশেদের এমন উদারতার প্রশংসা গোটা শেরপুর জুড়েই। মানুষ এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাদের একটাই কথা, এমন নেতাই তারা চান যে নেতা হবেন সবার, যিনি বিভাজনের রাজনীতি না করে ঐক্যের কথা বলবেন, উন্নয়নের স্বপ্ন দেখাবেন। শেরপুর একের এই ঘটনার রেশ কাটতে না কাটতে জামায়াতের শক্তিশালী বেশ কিছু প্রার্থীর বিপরীতে নারী প্রার্থী দাঁড় করানোর কৌশল নিয়ে হাজির হয়েছেন বিএনপি। এর মধ্যে অন্যতম হল নাটোর 1 আসন, যেখানে ধানের শীষ পেয়েছেন ফারজানা শারমিন পুতুল। লালপুর বা বাগাতিপাড়া নিয়ে গঠিত এই আসনে জামায়াতে মনোনীত প্রার্থী হলেন লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাটোর 1 আসনে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সাবেক জনপ্রতিনিধি হয় তিনি পাচ্ছেন বাড়তি সুবিধা, যার নির্বাচনী লড়াই তাকে এক ধাপ এগিয়ে রাখবে। তবে নাটোর 1 আসনের গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ মোড় আছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে। এই আসনে বিএনপির ভেতরে রয়েছে ব্যাপক গ্রুপিং। ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পরপরই প্রতিবাদে ফেটে পড়ে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকরা। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়, যা নাটোরের রাজনীতির এক নতুন উত্তেজনার জন্ম দেয়। এই সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধর করারও অভিযোগ রয়েছে। মনোনয়ন ঘোষণার পরপরই মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার গৌরপুর মোড়ে এসব ঘটনা ঘটে, যা গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপি যে 9 আসনে নারী প্রার্থী দিয়েছে, তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হল ফরিদপুর 2। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এই আসনে ধানের শীষে প্রার্থী হল বহু আলোচিত শামা ওয়াবেদ ইসলাম। কিন্তু তার এই ক্যান্ডিডেন্সি ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বাইরে নয়। এখানেও কৃষক দলের শ্রমিক নেতা শহীদুল ইসলাম বাবুলের সাথে শামা ওয়াবেদের দীর্ঘদিনের অন্তর্কোন্দল রয়েছে। 5 আগস্টের পর বিএনপির প্রথম যে মারামারিতে একজনের প্রাণ যায়, সেই এলাকার রাজনৈতিক জটিলতা আজও মিটে যায়নি। বাবুল মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তার অনেক অনুসারী জামায়াতের হয়ে কাজ করবেন বলে জানা গেছে, কারণ তাদের মনে এখনও সেই দগদগে ক্ষত বিদ্যমান। এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নগরকান্দা উপজেলার জামায়াতের আমির সোহরা হোসেন। তিনি এর আগে নগরকান্দা উপজেলার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এদিকে ঝালকাঠে 2 আসনের পরিস্থিতি আরও এক ভিন্ন ইঙ্গিত দেয়। এখানে বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা এলেন। তিনি খুব একটি হেভিওয়েট প্রার্থী না হলেও এই আসনে জামায়াতের দুর্বল প্রার্থী থাকায় জামায়াত হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনিরুল মিরাজের বিশ্লেষণ গভীর চিন্তার খোরাক জুগিয়েছে। তিনি লিখেছেন, কোনো পাবলিক ফিগার মানে ব্যক্তি ইস্যু না এবারের নির্বাচনে। লোকজন আসলে এনটি বিএনপি বা বিএনপি বিরোধী হিসেবে জেগে উঠলে যে কোনো জায়গার যে কোনো প্রার্থী ধরা খাবেন। ফিগার এবার একটা অবজেক্ট মাত্র। এজন্য বিএনপির মনোনয়ন ও প্রার্থীর ময়দানে নড়াচড়াকে ডিম করে দিতে মানে নিঃশেষ করে দিতে মার্কার আওয়াজ দরকার ফুল স্পিডে। মিরাজ তার বিশ্লেষণের সপক্ষে ঝালকাঠির এই অবস্থানের কথা তুলে ধরেছেন। জামায়াতের সাংগঠনিক ভিত্তি বিবেচনার সবচেয়ে পেছনের দিক থেকে হিসাব করলে এটি ফার্স্ট বা সেকেন্ড হবে। তার মানে সাংগঠনিকভাবে এটি একটি দুর্বল আসন। এই কথাগুলো ইঙ্গিত দেয় যে সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি এক ধরনের বিরক্ত ভাব বিদ্যমান। তবে সমস্যাটা অন্য জায়গায়। মিরাজের মতো সমস্যা হলো জামায়াত মনোনীত প্রার্থী এলাকায় যায় সাংগঠনিক মোড়ে, কোনো জোর নেই, থাকবে কেমনে। তিনি জনগণের দলের বাইরের লোকজন একেবারেই সাথে নেন না, এঙ্গেজও করেন না। অথচ এক সময় শিবিরের বড় নেতা হলেও ছাত্র সমাজের কাছে কম বেশি তিনি পরিচিত ছিলেন। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ নিয়ামুল করিমের এই জনসংযোগ কৌশলী হয়তো তার বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে, যা একটি সম্ভাবনার জয়কে হাতের মুঠোয় থেকে ছিনিয়ে আনতে পারে। এছাড়াও বেশ কয়েকটি আসনে নারী প্রার্থীর সঙ্গে জামাতের হেভিওয়েট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাসও রয়েছে। যশোর 2 আসনে ধানের শীষ পেয়েছে মোসাম্মদ সাবিরা সুলতানা। এখানে বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর মোসলেউদ্দিন ফরিদের জিতে আসার সম্ভাবনা প্রবল। তবে জিততে হলে তাকে আরও বেশি সক্রিয় হতে হবে মাঠঘাটে। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খান রীতা একজন ঝানু রাজনীতিবিদ। তাকে হারাতে মরিয়া জামাতের প্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। এই লড়াইয়ের উভয় পক্ষই রয়েছে জয়ের তীব্র আকাঙ্ক্ষা। ফরিদপুর 3 আসনের মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়েব ইউসুফ। এখানে জামাতের প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল তাওয়াব।
আব্দুল তাওয়াব 2014 সালের সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি সাবেক এমপি AK আজাদ দাঁড়ান তাহলে তার জেতার সম্ভাবনাই বেশি। সিলেটে 2 আসনে বিএনপির মোসাম্মদ তাহসিনা রশিদের সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই হবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল হান্নানের, যা স্থানীয় রাজনীতিদের ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। সবশেষে বিএনপির 9 জন নারী প্রার্থীর মধ্যে সানজিদা ইসলাম তুলি ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমানের সাথে লড়াই হতে যাচ্ছে। এই লড়াই দাঁড়িপাল্লায় এখন অবধি বিপুল পরিমাণ ভোটে এগিয়ে থাকবে। ধারণা করা হচ্ছে সানজিদাকে হারিয়ে সংসদে যাবেন 8 বছর গুম থাকা ব্যারিস্টার আরমান। এই ধারণা যদি সত্যি হয় তবে এটি হবে রাজনীতিতে নতুন তারুণ্যের উত্থানের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার মতামত কি? কে জিতবে, কে হারবে, কোন দল এগিয়ে থাকবে, নাকি স্বতন্ত্র প্রার্থীর চমক দেখাবে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই ধারাবাহিক সাসপেন্স ভিত্তিক প্রতিবেদনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।